প্রশ্ন আমরা নিব, সমস্যা নেই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? না স্যার, দেখা যায় না। না স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। এখন জি স্যার, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওকে, মোটামুটি 4D+। ওকে, ঠিক আছে, আমরা শুরু করবো, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নিচ্ছি, আমি একটু পরে নিচ্ছি। যার যা কোশ্চেন আছে একটু পরে নেবো, আজকে পড়াটা শেষ করে। পড়া রিলেটেড কোশ্চেন মানে পড়ার তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর কোনো কোশ্চেন নাকি অন্য কোনো কোশ্চেন? না স্যার, আমি নতুন জয়েন দিছি তো। আমি কোরবানের পরে যে ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছে শুধু ওইগুলো পাইছি। এখন তো আমাদের পরীক্ষা এই এই মাস থেকে আর কি। এখন ওই যে হ্যাঁ। পরীক্ষার খাতাটা জমা দিব, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই সেটা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এগুলো নিয়ে আমরা ক্লিয়ার করে দিব। ক্লাস শেষে বলে দিবেন সব কিছু, হ্যাঁ। আজকে থেকে আমাদের হ্যাঁ। নতুন রুটিন গেছে পরীক্ষার, হ্যাঁ। আবার ক্লাসের রুটিনটাও নতুন করে যাবে। আমাদের 3 দিন করে ক্লাস হবে এখন উইকলি, হ্যাঁ। তো সবকিছুই আমরা এখন ফুল অ্যান্ড ফাইনাল ভাবে আগাবো। তোমরা পরীক্ষার রুটিন সম্ভবত পেয়ে গেছো না, মানে তো আমাদের প্ল্যাটফর্মে যে এক্সাম এক্সাম রুটিন গুলো পেয়েছো না? আজকে তো দিয়ে দেওয়া হয়েছে। জি স্যার, পেয়েছি আজকে। হ্যাঁ। জি তো স্যার। জি স্যার, সেভাবে পাইছি। 8 তারিখ, 8 তারিখ, সামনে 8 তারিখ থেকে আমাদের সব কার্যক্রম ফুললি অনগোয়িং হবে। আর ক্লাস হবে 3 দিন এখন থেকে, হ্যাঁ, শনি রবি আর হচ্ছে সোমবার মনে হয় তোমাদের দিয়েছি এরকম, হয়তো দেখতে হবে, হ্যাঁ। আর আমি কিছু পরীক্ষা নিব মাঝে মাঝে স্পেশালি, হ্যাঁ, আমি যে টপিক গুলো পড়াবো সেগুলোর করসপন্ডিং আসলে আমি পরীক্ষাগুলো নেব। আর রেগুলার পরীক্ষা আমাদের প্ল্যাটফর্ম থেকে হবে। ওকে, আমরা পড়া শুরু করি। আর ইনস্ট্যান্ট আউট যে কোশ্চেন আছে পরে আমরা নিব, সমস্যা নেই। আমরা মনে হয় 20 নাম্বার শেষ করছি নাকি? 20 নাম্বার পর্যন্ত শেষ হয়েছে আমার যতটুকু মনে পড়ে। বলো তো তোমরা জি কত স্যার। পর্যন্ত পড়াইছি? আচ্ছা, জি ঠিক স্যার, আছে, 20 পর্যন্ত পড়ানো হয়েছে। ঠিক আছে, ওকে। 21-এ দেখো, 21-এ তো মনে হয় পড়াইছি না। আচ্ছা, 21 শুরু করি, স্যার, 21 থেকে শুরু ডিসপ্লেটা করি। একটু জুম করে নিবেন, একটু সাইজ ডিসপ্লে একটু বড় করে দেন লেখা। তো মনে হয় অনেকটাই জুম আছে, এর চেয়ে বেশি জুম করলে আবার মানে তোমরা। জুম নিজে থেকেই করা যায়। না, এমনিতেও মনে হয় দেখা যাচ্ছে আমার যতদূর মনে হয়। এর চেয়ে বেশি জুম করার প্রয়োজন নেই সম্ভবত। আচ্ছা, আসি। তাহলে তো আমার কিছু কন্ট্রোল থাকতে হয়, তো তোমাদের পার্টিসিপেন্টস এর কন্ট্রোল গুলো, চ্যাট বক্সের কন্ট্রোল গুলো আমার এখানে রাখতে হয়, তো এই জন্য এটাকে একটু ক্রপ আউট করে রাখতে হয়। না হলে 16:9 যে রেশিও সেটাতে রাখলেও হয়। তবে এটা আমার মনে হয় খুব একটা সমস্যা করার কথা না। তারপরে দেখি এখন। এখন এখন অনেক সুন্দর দেখা যায় স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এভাবে রাখলে যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করা উচিত। ঠিক আছে, জি স্যার। নাম্বার 21-এ যাচ্ছে। আজকে শেষ করার চেষ্টা করব, দেখি বাই যুক্ত সেন্টেন্স গুলোতে আমরা কিভাবে চেষ্টা করব কারেকশন করার। এটাও আসে, অনেকবারই আসছে, বাই যুক্ত যে বিভিন্ন সেন্টেন্স থাকে সেগুলো। বাই হচ্ছে দুইটা কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে বাই এর পরেই যদি ভার্ব চলে আসে, হ্যাঁ। বাই এর পরেই যদি ভার্ব চলে আসে তাহলে সেটা নিয়ম হচ্ছে বাই এর পরে যে ভার্বটা সেটাকে আইএনজি যোগ করে দিতে হবে, হ্যাঁ। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বাই প্লাস ভার্ব আসলেই তার সাথে আইএনজি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে যদি বাই প্লাস সামওয়ান, ভয়েস তো আমরা শিখছি তাই না, যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বিভিন্ন টেন্সের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি বাই সামওয়ান থাকে, আমরা জানি ভয়েস, প্যাসিভ ভয়েসে বাই প্লাস সামওয়ান এই আকারে আমাদের চেঞ্জ করতে হয়, তাই না? অ্যাক্টিভ সেন্টেন্সটা কি বাই প্লাস সামওয়ান দিয়ে ভয়েস চেঞ্জ করার সময় করতে হয়। তো সেই টাইপের যদি বাই থাকে তাহলে ওইটাকে ভয়েসের নিয়মে চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু ভয়েস পড়ছি তাই সহজভাবে বলা যায় ভয়েস চেঞ্জ যেভাবে করি সেভাবে করতে হবে। তো দুইটা সেন্টেন্স আমি দেখে এখানে দেখো, বাই ওয়ার্ক হার্ড হি মেড আ গুড রেজাল্ট। আচ্ছা, এখানে দেখো বাই এর পরেই আমাদের কি চলে আসছে? ভার্ব চলে আসছে। তাহলে এখানে তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট নিয়ম গেল। আহ বাইয়ের সাথে সাথে আরো কিছু ওয়ার্ড এরকম আছে, যেমন উইদাউট, হ্যাঁ,
এটাও আসে অনেক সময়, তো ওটা আমরা পরে দেখবো। এটা বাই যুক্ত যেহেতু দুই টাইপের আছে, এই জন্য বাইকে এক আলাদাভাবে দেখাইছি। আর একটা যেটা বললাম ওই যে বাই প্লাস সামান, দেখো বাই পরে আছে, তারপরে একজন ব্যক্তি বা কেউ উল্লেখ থাকবে যার দ্বারা কাজটা হবে, সেরকম যদি থাকে তাহলে এটা প্যাসিভ ভয়েসের নিয়মে আসলে করতে হবে। তাহলে দ্য পিকচার ড্র বাই হার, এখানে মজার বিষয় হচ্ছে এই বাই হার যে থাকবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। বাই হার থাকলে তো আমরা অনেকবারই শিখছি এগুলো না, ভয়েস চেঞ্জের আকারে করতে হবে। এটা যদি আমি নর্মালি চিন্তা করতাম তাহলে দ্য পিকচার ড্রস বাই হার, তাই না? তো সেটা তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওইভাবে তো আর এখানে হবে না। পিকচার তো নিজে নিজে ড্র হয় না, এজন্য এটা প্যাসিভে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, তারপরে হচ্ছে বলো V3, তাই না? এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে দ্য পিকচার এর পরে বসবে হচ্ছে ইজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ড্র এর পাস্ট পার্টিসিপল ড্রন। দ্য পিকচার ইজ ড্রন বাই হার। এখানে ওই যে বললাম বাই হার কিন্তু তোমাদের পরীক্ষায় নাও থাকতে পারে, এটাও খেয়াল করতে হবে। বাই হার না থাকলেও বুঝতে হবে যে এটা প্যাসিভ। এটা তো বাই হার বলেই দিছে, এটা বুঝতেই পারতেছো, সহজ করে, সহজই হয়ে গেছে, তাই না? তো যদি নাও থাকে তাও বুঝতে হবে যে এটা প্যাসিভ, কারণ পিকচার একা একা ড্র হয় না, কারো দ্বারা ড্র করা হয়। 21 নাম্বার বুঝছি সবাই? যারা গত ক্লাসগুলো করিনি তাদের প্রবলেম হতে পারে। জি স্যার। কাজেই গত ক্লাসগুলো যারা মিস করছে সবার করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। স্যার গত ক্লাস গুলার রেকর্ডেড ক্লাসগুলো তো আমরা পাই নাই এখনো। কেন পাবা না? সবাই রেকর্ডেড ক্লাস পাচ্ছে, পাবা, কোনো সমস্যা নেই। একটা আমি তো লিঙ্কই পাই নাই থাকে, স্যার। একটা লিঙ্কেই প্রত্যেকটা ক্লাস আপলোড থাকে। হ্যাঁ, প্রতিদিন নতুন করে লিঙ্ক পেতে হবে না, একটা লিঙ্ক পেলেই হবে। তুমি কি কোনো লিঙ্ক পেয়েছো রেকর্ড ক্লাসের? জি না স্যার। আচ্ছা, তাহলে তুমি নতুন কি জয়েন করছো এরকম? স্যার গত জি না ক্লাসে স্যার, আমি আমিও তো আগে অ্যাটেন্ড থেকেই করতে ছিলাম। পারি নাই, ওটা কি রেকর্ডেড ক্লাস হয়ে আছে অলরেডি, দেখে নিতে পারবো? হ্যাঁ, এই যে আমরা এই যে আজকের ক্লাসটা যেরকম হচ্ছে এরকমই ক্লাস হয়েছে, আজকেরটাও রেকর্ড হয়ে আবার চলে যাবে 10 মিনিট পরে ক্লাস শেষ হওয়ার। হ্যাঁ, এভাবেই যাচ্ছে, রেগুলার আচ্ছা। যায়, একটা লিঙ্কই সারা জীবন যাবে, কোনো সমস্যা নেই, যতদিন আমাদের সাথে স্যার ক্লাস আমি করা তো হবে তোমার। মানে পাইনি, নেই তো স্যার। গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হয়, এখন পাও নাই সেটা হয়তো ভিন্ন কথা, আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, তোমরা কালেক্ট করে নিও। ঠিক ওকে আছে। এখন আসো, আরো কিছু ব্যাপার আছে। এখানে নাম্বার 22 রুলসটা এইভাবে আমি পড়াবো না, এখানে যেভাবে একটু কঠিন করে বলা আছে এইভাবে আমি পড়াবো না। এখানে খুব সহজে দেখো, দুইটা সেন্টেন্স যদি আমি জাস্ট বলি, নিয়মটা পড়ার মনে করার দরকার নেই বা মেমোরাইজ করারও দরকার নেই, এটা জাস্ট সেন্টেন্স দেখো। রাফিদ ইজ প্লে ফুটবল, কোন টেন্সের ফরমেশনে চলে গেছে বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাফিদ প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। টেন্স, তাই না? হ্যাঁ, যারা আমরা টেন্স পড়ছি, আমি পড়াইছি, ভালো করে পড়ছো, খুব সহজেই বুঝতে পেরে যাবা। সাবজেক্ট আছে, এম ইজ আর এর ইজ আছে, তারপরে ভার্ব দেওয়া আছে, ইটস সিম্পলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো অ্যাক্টিং করছে। তো সেই হিসাবে আমরা কারেকশনে চলে যাবো। তো রাফিদ ইজ প্লেইং ফুটবল। আচ্ছা, আবার যদি দেখো দ্য বুক ওয়াজ পাবলিশ ইন 2020, এই জিনিসটাই খেয়াল করো, বারবার বলতেছি যেটা, এরকম সেন্টেন্স তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এখন এইখানে সহজ করে দিছে, ওয়াজটা দিয়ে দিছে, এখানে ওয়াজ দেওয়া থাকবে না ধরো। ঠিক আছে, দ্য বুক পাবলিশ ইন 2020, তোমরা বেসিক্যালি যেটা ফার্স্ট চিন্তা আসে যে তোমার 2020 সালে যেহেতু প্রকাশিত হয়েছে, তো এটা তো অতীতে, আজকে 2025 নাকি? তো অতীত কোন জি সময়ের স্যার। কথা বলছে, তো পাবলিশড জাস্ট, নাকি? এটাই তোমাদের ফার্স্ট চিন্তা আসার কথা, যদি ভয়েস চেঞ্জের ওই ফাংশনটা না জেনে থাকো। এখন ব্যাপার হচ্ছে, বই কি একা একা পাবলিশ হয়? বই তো একা একা কারো পাবলিশ হয় দ্বারা। না, বই কারো দ্বারা পাবলিশ করা হয়। তো এখানে বাই দা অথরিটি বা বাই দা রাইটার, এইগুলো দেয় না। এগুলো না দিয়েই তোমাকে বুঝতে হবে যে এটা প্যাসিভ আকারে আছে, কারণ বুঝাই যাচ্ছে দা বুক যখন সাবজেক্ট হয়ে গেছে তখন ইটসেলফ এটা কোনো কাজ করতে পারবে না, এটা কারো দ্বারা করা হবে, এরকমই ব্যাপারটা হবে। তো এখানে দা বুক পাবলিশড ইন 2020 দিলে হবে না, দা বুক পাবলিশড যদি থাকে সেটা হয়তো পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কিভাবে করে সেই নিয়মে করতে হবে। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ছিল ওয়াজ অথবা ওয়ার, তাই না? প্লাস V3, তাহলে দা বুক এরপরে ওয়াজ বসবে, তারপরে পাবলিশড। আমার কথা বোঝা গেছে? আর যদি তোমাদের সহজ করার জন্য দিয়েই দিল ওয়াজের পরে, এখন তো এখানে পাবলিশিং বসাইতে পারবা না, পারবা? ফার্স্ট না কন্টিনিউয়াস স্যার। টেন্সের নিয়মে কিন্তু যাওয়া যাবে না।
হতে পারে, মনে হতে পারে যে যেহেতু সাবজেক্ট প্লাস ওয়াজ তারপরে ভার্ব আসছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে করে ফেলি। কিন্তু বিষয়টা এরকম না, কারণ এই সেন্সটা, সেন্টেন্সের সেন্সটা আছে প্যাসিভে। তাহলে দেখছো এই ধরনের সেন্টেন্স তোমাদের অনেক আসছে, প্রত্যেকটা বছরই দেখা যাচ্ছে, এখন রিসেন্ট ইয়ার্সে দেখা যাচ্ছে এই ধরনের সেন্টেন্স দিয়ে দেয়। তাইলে আহ গতানুগতিক নিয়ম পড়ে কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া সম্ভব না। তোমাকে ভয়েস জানতে হবে, ভয়েসের বেসিকটা জানতে হবে, ভয়েস চেঞ্জের, যে কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্সে আছে, কোন সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে আছে। ক্লিয়ার? এটুকু তো এখন বুঝতে পারি মোটামুটি আমরা যারা প্রথম গুলো ক্লাসগুলো করতেছি। জি স্যার পারি। আচ্ছা, নাম্বার 23 তে চলে যাচ্ছি তাহলে। নাম্বার 22-এ কারো সমস্যা থাকলে আমাকে বলবা। আছে কারো প্রবলেম? না স্যার, কোনো সমস্যা নাই। ওকে। 23 নম্বর নিয়ম দেখো, ডু নট, ডাজ নট, ডিড নট। এই জিনিসগুলো অনেক সময় আমাদের মনের অজান্তেই বা খামখেয়ালির জন্য ভুল হয়ে যায়। বুঝতে পারছো কিরকম? যে অনেক সময় আমরা ডাজ নট লিখেও পরবর্তীতে আবার ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করে ফেলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, তাই না? যেরকম এখানে যদি হয়তো যে শি সিংস আ সং, এটা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হইতো যে শি সিংস দ্য সং, তাই না? এটা সি এর জন্য সিং ভার্বের সাথে এস যোগ করছে। কিন্তু যখন নেগেটিভ করি, নেগেটিভ বা ইন্টারোগেটিভ যেটাই করি না কেন, তখন যখন এই যে ডাজটা নিয়ে আসা হয়, সি এর জন্য কিন্তু ডাজ নিয়ে আসা হয় নেগেটিভের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে। তখন মেইন ভার্বের সাথে কিন্তু আর এস বা ইএস এর ফাংশন থাকে না। এই জিনিসটা আমরা জানলে অনেক সময় মানে ওই যে হুট করে ভুল হয়ে যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? এরকম যদি দিয়ে দেয় তাহলে আমরা যেন পারি। তাহলে শি ডাজ নট সিংস হবে না সিং হবে? সিং হবে। সিং হবে, কারণ প্রথমে ডাজ দিয়ে দিয়েছি, তারপরে আর সিং ভার্বের সাথে এস বা ইএস থাকবে না। তদ্রূপ তোমার হচ্ছে যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাব, তখন সেক্ষেত্রে যেটা হয়, নেগেটিভ করার সময় ডিড নট যখন চলে আসে, তখন এই ভার্বটাকে আর পাস্ট করতে হয় না, ভি টু পাস্ট ফর্মে রাখতে হয় না বা করতে হয় না, তখন সেটাকে প্রেজেন্ট ফর্মেই রাখতে হয়, কারণ ডিড নট দিয়েই তুমি পাস্টে চলে গেছো, পাস্ট করে ফেলছো। ঠিক আছে? তাহলে হি জি ডিড স্যার। নট কেম না কাম, কোনটা হবে? কাম। হি ডিড নট কাম, কারণ এখানে ওই যে খুব কাম সহজ নিয়ম, ডাবল করা যাবে না। ডিড নট তো একবার পাস্ট করছোই, আবার তোমাকে পাস্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই ছোটখাটো বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। ডু নটের ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স নাই। ডু নট তো ফার্স্ট পার্সনের সময় বসে বা থার্ড পার্সন প্লুরালের সময় বসে, তখন নো তো নই থাকে, এটা আমরা সবাই করছি, বা এটাতে কোনো চেঞ্জ থাকে না, আগেও নাই পরেও নেই। তো এইটা খেয়াল রাখতে হবে। ডাজ নট এবং ডিড নট এর সময় ডিড নট থাকলে পরেরটাও যেন আবার ভি টু করে না ফেলি, আর ডাজ নট থাকলে যেন পরে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ না করি। ঠিক আছে, নাম্বার 24-এ যাচ্ছি। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এবং একই সাথে তোমাকে আলাদাভাবে মনে রাখতে হবে। কিরকম? যেমন একটা শব্দের জন্য একটা হচ্ছে নিয়ম চলে আসছে। দেখো কোন সেন্টেন্সের প্রথমে যদি উড দ্যাট থাকে, তাহলে এই যে জাস্ট এই উড দ্যাট কথাটা যদি সেন্টেন্সের প্রথমে থাকে, তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। কি নিয়ম? তাহলে পুরা সেন্টেন্সটা এরকম আসবে যে উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে অল টাইম একটা কুড আনতে হবে। কি আনতে হবে? কুড। সাবজেক্টের পরে একটা কুড আনতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখন এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে উড দ্যাট ডট ডট কুড। কি বলছি? উড উড দ্যাট উড দ্যাট ডট ডট উড কুড। দ্যাট, এই যে ডট ডট হচ্ছে কুড, মানে এটা কানেক্টেড ফ্রেজ। বুঝতে পারছো? এগুলো হচ্ছে কানেক্টেড ফ্রেজ, মানে উড দ্যাট থাকলে সেখানে কুড আনতেই হবে, মানে পুরাটা একটা কানেক্টেড ফ্রেজ। এখন এই ডট ডটের মাঝখানে একটা সাবজেক্ট বসবে। এখন উড দ্যাট আই কুড, উড দ্যাট হি কুড, উড দ্যাট শি কুড, উড দ্যাট দে কুড, উড দ্যাট রহিম কুড, যেটাই আসুক মাঝখানে সাবজেক্ট যাই বসুক না কেন, পরবর্তীতে একটা কুড আনতেই হবে। এবং যখনই কুড চলে আসবে তখন ভার্বের বেস ফর্ম অল টাইম বসতে হবে। ঠিক আছে? তখন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে এখানে নিয়ম হচ্ছে উড দ্যাট যদি সেন্টেন্সের প্রথমে থাকে, পরবর্তীতে ভার্বকে চেঞ্জ করতে হলে তার সময় একটা কুড আনতে হবে ভার্বের আগে, এবং ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী দেখো, উড দ্যাট আই হেল্প দ্য পোর, উড দ্যাট আই এরপর একটা কুড আনো, আই কুড
হেল্প তো হেল্পই থাকছে, তাহলে উড দ্যাট আই কুড হেল্প দা পোর। ঠিক আছে, তেমনি ভাবে উড দ্যাট হি কুড এন্টার দা রুম। তাহলে উড দ্যাট ডট 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 হচ্ছে কুড, এই জিনিসটাকে মনে রাখতে হবে। উড দ্যাট থাকলেই কুড আনতে হবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, নাম্বার 25-এ যাচ্ছি। তাহলে এটা আরেকটা শব্দ এবং খুবই ইম্পর্টেন্ট এবং টিচারদের অনেক পছন্দের শব্দ। প্রায় প্রায় এই শব্দটা দিয়ে সেন্টেন্স তৈরি করে তোমাদেরকে রাইট ফর্ম ভার্বস দেয়, এবং এটার জন্য আলাদা একটা নিয়ম আছে। লেস্ট যুক্ত বাক্য, মানে বাক্যে যদি লেস্ট শব্দটা থাকে। লেস্ট মানে লেস্ট কথাটার অর্থ কি বলতো? পিছু ভয়, হ্যাঁ, পিছু ভয়, কোনো কিছুর পিছু ভয়। হ্যাঁ, এটা শাব্দিক অর্থে, কিন্তু আমরা যখন বাক্যে ব্যবহার করি তখন এটার মিনিংটা একটু ডিফারেন্ট আসে। কিরকম, আমরা একটা সেন্টেন্স থেকে দেখি। আচ্ছা, আগে নিয়মটা বলি। লেস্ট এর পরে সাবজেক্ট থাকে, তাহলে শুড অথবা মাইট, অনেক সময় কুডও বসে, তো শুড এবং মাইটটাই বসানো ভালো। যে লেস্ট যুক্ত বাক্যের পরবর্তী বাক্যে যেটা হয়, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। কিরকম জিনিসটা বললাম দেখো, লেস্ট যুক্ত বাক্য দুটা পার্ট থাকে, প্রথমে একটা পার্ট থাকে, পরবর্তীতে আর একটা পার্ট থাকে। তো পরের পার্টের অবস্থাটা কি হয় সেটা দেখো। প্রথমে যেটা বলছে, সেলিম ট্রাইড হার্ড অ্যান্ড সোল, লেস্ট হি ফেইল ইন দা এক্সামিনেশন। এই যে হি মানে লেস্টের পরের বাক্যটাতে ভার্ব চেঞ্জ করতে বলছে। তো ভার্ব চেঞ্জ করার নিয়মটা হচ্ছে, সাবজেক্টের পরে এই যে শুড অথবা মাইট তোমাকে বসাতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অল টাইম এই দুইটা যে কোনো একটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে হি শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, অথবা হি মাইট ফেইল ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, এখানে কুডও হয়, জি স্যার। CULD, কুড। তো শুড কুড মাইট তিনটাই বসানো যায়, কোনো সমস্যা নেই, যেটা তোমরা প্রেফার করো। তবে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কুড কথাটা আনা যুক্তিযুক্ত। কেন? অর্থগত দিক থেকে যদি এখানে খেয়াল করো, এটার অর্থ হচ্ছে সেলিম ট্রাইড হার্ট অ্যান্ড সোল, মানে একদম হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে কঠোর পরিশ্রম। অক্লান্ত পরিশ্রম করা। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম। তাহলে সেলিম ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে অক্লান্ত পরিশ্রম করছে, চেষ্টা করছে। লেস্ট, তবুও, লেস্ট কথাটার আসে হচ্ছে তবুও এখানে। হ্যাঁ, তোমরা যেটা বলতেছো পিছু টানবে এরকম, এখানে বোঝায় হচ্ছে তবুও, এরকম একটা মিনিং আসে বাক্যের মধ্যে। তাহলে হি কুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, এটা দিলে অর্থগত দিক থেকে একটু সামঞ্জস্যপূর্ণ মনে হয়, যে সে অক্লান্ত পরিশ্রম করছে তবুও সে পরীক্ষায় ফেল করতে পারে। একটা পসিবিলিটি জাস্ট বললা, কিন্তু যদি বলতা যে হি মাইট ফেল ইন দ্য এক্সামিনেশন, মানে সে অবশ্যই ফেল করবে, মানে এটা কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল না? সে অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু তাও সে অবশ্যই ফেল করবে, মানে বুঝতে পারতেছো? পরিশ্রম করলে তো জি তার পাশ স্যার। করার কথা, কিন্তু ফেল করবে তুমি শিওরলি বলে দিচ্ছ। সেন্টেন্সের অর্থগত দিক থেকে জিনিসটা মিলে না। আবার যদি বলো হি শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, কথাটার অর্থ আসে সে, মানে তার পরীক্ষায় ফেল করা উচিত। তাহলে এটা হইলো যে তুমি একবার বলতেছো সে অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু তাও তার ফেল করা উচিত, মানে দুইটার, তিনটা সেন্টেন্সের অর্থগত দিক থেকে চেঞ্জটা বুঝতেছো? তো এই জন্য জি স্যার। আমি কিছু কিছু সেন্টেন্সে কুড টা ইউজ করা প্রেফারেবল মনে করি। যেমন এই টাইপের সেন্টেন্সে তুমি হচ্ছে প্রথমে পজিটিভিটি নিয়ে আসছো, যে সে অক্লান্ত পরিশ্রম করছে বা খুব চেষ্টা করছে। পরবর্তী সেন্টেন্সটায় যদি নেগেটিভ কিছু থাকে তখন তুমি কুড ইউজ করবা, যে লেস্ট হি কুড ফেল ইন দা এক্সামিনেশন। কথা ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তাহলে সেলিম জি স্যার, ট্রাইড বুঝতে হার্ড এন্ড পারছি। সোল, লেস্ট নিয়ম অনুযায়ী, তারপরে সাবজেক্ট প্লাস শুড কুড মাইট এর যে কোনো একটা, এখানে কুড আনাটা বেটার। কুড ভার্বের বেস ফর্ম, তারপর তো ফেইল ফেইলড, তো হি কুড ফেইল ইন দা এক্সামিনেশন। ক্লিয়ার? আরেকটা দেখি, রুবেল ওয়াকড ফাস্ট, রুবেল দ্রুত হেঁটে গেল। লেস্ট হি মিস দা ট্রেন, দেখো এখানেও নেগেটিভ ভাবেই একটা সেন্স আসছে, যে দ্রুত হেঁটে গেল তাও সে ট্রেনটা মিস করতে পারে, এটা দিয়ে দাও। তাহলে হি কুড মিস দা ট্রেন। ঠিক আছে, এখানে শুড আর মাইক দিলে ভুল ব্যাপারটা এরকম না, অর্থগত দিক থেকে একটু অন্যরকম মনে হয়, এটা আর কি বুঝালাম। তুমি চাইলে শুড মাইট কুড যে কোনো একটা এখানে ইউজ করতে পারো নিয়ম অনুযায়ী। স্যার, তিনটাই কি সঠিক হবে দিলে?
দিলে তিনটেই সঠিক, অর্থ তো হচ্ছে, কথা হচ্ছে অর্থ তো হচ্ছে, হ্যাঁ, কিন্তু অর্থটা তোমার হচ্ছে সেন্টেন্সের সাথে রুলসে ঠিক হয় বাট অর্থটা অর্থটা একটু সাংঘর্ষিক হয় স্যার। অর্থটা একটু সাংঘর্ষিক, মানে তোমার বাস্তবিক সেন্স থেকে মনে হয়। কিন্তু তুমি এইরকম কথাও তো বলতে পারো, তাই না? যে সে দ্রুত হাঁটলো কিন্তু তারপরেও তার ট্রেনটা মিস করা, তারপরেও সে অবশ্যই মিস করলো বা করেছে। হ্যাঁ, এখানে এটা মানে হতেই পারে, সেখানে অর্থগত দিক থেকে তো আর বলা যাচ্ছে না, কিন্তু সাংঘর্ষিক মনে হয় দেখে ওইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, এইটুকু। আচ্ছা, নাম্বার 26 যাচ্ছে। এটাও একটা নিয়ম, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে ওয়ান অফ দা যুক্ত বাক্য, অনেক শব্দতেই এরকম সেন্টেন্সে ওয়ান অফ দা যুক্ত হয়ে থাকে। সেক্ষেত্রে এটার নিয়মটা কি থাকে, এখানে দুইটা জিনিস খুব ক্লিয়ারলি খেয়াল করতে হবে। একটা কারেকশনের জন্য ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস এর জন্য ইম্পর্টেন্ট। দুটা জিনিস কি কি দেখো, ওই ওয়ান অফ দা যুক্ত বাক্যের নাউনটা হবে প্লুরাল পরে, আর ভার্বটা হবে সিঙ্গুলার। এখন ভার্ব প্লুরাল সিঙ্গুলারের ব্যাপারটা আমরা বোঝাচ্ছি, তার ভাইয়া আগে কে বলতেছি যে রিং যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, দেখো ওয়ান অফ দ্য যুক্ত বাক্যে দুইটা কারেকশন করতে হয়। তোমাদের তো ভার্বটাই কারেকশন করতে হবে রাইট ফ্রম ভার্বস এর ক্ষেত্রে, কিন্তু এখানে নাউন প্রোনাউনেও ভুল থাকে, যেটা কারেকশন একটা টপিক যে তোমাদের আছে সেই ক্ষেত্রে আসে। তো দুটোই বলে দিই, এই জন্য একটা বাক্যে লিখছি যে ওয়ান অফ দ্য এর পরে নাউন প্রোনাউন প্লুরাল থাকে এবং ভার্বটা সিঙ্গুলার হয়। দেখো ওয়ান অফ দা এরপরে এই যে সাবজেক্টটা কি দেখো তো, স্টুডেন্টস না স্টুডেন্টস মানে প্লুরাল, তাহলে ওয়ান অফ দা এই যে এই ফ্রেজটার পরে নাউন প্রোনাউন যেটা সেটা থাকবে প্লুরাল, এবং ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব মানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে যে ধরনের ভার্ব বসে সেটা ভার্বটা সিঙ্গুলার। এখন বি, তাহলে বি কি লিখবা? স্টুডেন্টস দেখে আর লিখবা না ইজ লিখবা বলো তো? ইজ স্যার, ইজ। ইজ লিখতে হবে, হ্যাঁ। স্পেসিফিক স্পেসিফিক স্টুডেন্টকে বোঝাইছে। হ্যাঁ এখানে, হ্যাঁ ওটা আমি বলবো। এটা কেন সিঙ্গুলার এটা মুখস্থ করার কিছু নাই, এটা অর্থ দেখলেই তুমি বুঝতে পারবা, বুঝে পড়তে হবে, মুখস্থ করার মতো কিছু নাই। তাহলে এখানে যে ই হবে এটা বুঝলাম। এখন দেখো এই নিয়মটা আমরা পড়লাম ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মানে ইলজিক্যাল কিছু না, লজিক থেকেই বলা হয়েছে যে এই ওয়ান অফ দ্য স্টুডেন্টস এই কথাটার অর্থ হচ্ছে অনেক ছাত্র ছাত্রীর মধ্যে একজন, তাহলে বুঝাচ্ছি কয়জনকে? একজনকে। একজনকে। তো সেই সেন্সে এই সাবজেক্ট তো এটা সিঙ্গুলার সাবজেক্টই আছে, সাবজেক্ট তো আর প্লুরাল হয়ে যায়নি, বোঝানো হচ্ছে যেহেতু একজনকে, তো ইটস এ সিঙ্গুলার সাবজেক্ট, the verb you will change should change in singular form, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে যেভাবে চেঞ্জ হয় সেভাবে চেঞ্জ করবো, নর্মাল এই আর কি। তবে এখানে একটা জিনিস খেয়াল করবো, ওয়ান অফ দার পরে সবসময় যেটা আনবা সাবজেক্টটা সেটাকে প্লুরাল রাখার চেষ্টা করবা, চেষ্টা করানো মানে অবশ্যই রাখতে হবে। এটা কারেকশনের সময় ভুল তোমাদের করে দেয় সেন্টেন্সে, যেটা তোমাদের কারেকশন করতে হয়। তো এটা দুইটা একসাথে পড়ে নিলা যাতে মনে থাকে। আচ্ছা, এখন এখানে দেখো আবার দুইটা জিনিস খেয়াল করতে হবে, অন অফ দা দেখেই তোমরা জাস্ট ইজ দিয়ে দিচ্ছ, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। যদি আবার অন্য কোন নিয়মের প্যাচ লাগাই দেয়, যেমন এখানে টাইমিং দিয়ে দিছে, দেখো এখানে ইয়েস্টারডে বলে দিছে, তো এই ইয়েস্টারডে যদি কেউ খুশিতে মনে হয় যে অন অফ দা নিয়ম শিখছি পেরে যাবো, লিখে দিলাম হয়ে গেল, না, তোমাকে যখন সেন্টেন্সে দেখতে হবে কিন্তু ইয়েস্টারডে আছে, এটা যদি চোখে না পড়ে তাহলে কিন্তু তুমি ইজ দিলে ভুল হয়ে যাবে, কথা বুঝছো? অনেক জি সময় হয় স্যার। মিস আউট হয়ে যায়, দুই তিনটে নিয়মের কম্বিনেশনে যখন আসে সেন্টেন্স গুলো, তখন সবগুলো মাথায় নাও আসতে পারে। ক্লিয়ার? তো ওইটাও খেয়াল করতে হবে যে কি সেন্সে কোন টেন্সে দেওয়া আছে। ওকে, নাম্বার 27-এ যাই। এটা প্রায় প্রায় আসে এই শব্দটা, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো খুব কমই আসে, তবে এই তিনটা শব্দ অনেক আসে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ। তবে এর সাথে এগুলোও জড়িত, এগুলোও থাকলেও একই নিয়ম, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই। হ্যাঁ, আসতে পারে, এগুলো আসতে পারে, আসতে পারে না এমন কিছু না, তো সবগুলোই মাথায় রাখতে হবে। এগুলো থাকলে দেখো এবার একটু মানে মাথা ঘোরানো শুরু হইতে পারে যে এই ধরনের ফ্রেজ গুলো যদি বাক্যের মধ্যে থাকে এবং এইটার দ্বারা অবশ্যই দুটি নাউন বা প্রোনাউনকে যুক্ত থাকে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে আমি এবং তুমিও, কথাটা খেয়াল করে, এবং প্লাস ও, আমি এবং তুমিও কাজটা করেছি। তো এই ধরনের যখন মিনিং আসছে সেন্টেন্সে তখন অ্যাজ ওয়েল অ্যাজ বসে, মানে এটা একটা কানেক্টেড
ওয়ার্ড ফ্রেজ যেটা দুইটা নাউন বা প্রোনাউনকে কানেক্ট করে। অ্যালং উইথ মানে সাথে, টুগেদার উইথ মানেও সাথে, ইন অ্যাডিশন টু মানে তাদের মানে এর সাথে, আমি প্লাস আমার সাথে কারা কারা। তো দুইটা নাউনকেই সবসময় যুক্ত করবে, দুইটা সাবজেক্টকে। তো এই ধরনের যখন দুইটা সাবজেক্টকে এরা যুক্ত করে তখন নিয়ম হচ্ছে পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বকে কারেকশন করতে হয়। তাহলে এই ধরনের শব্দগুলো ফ্রেজগুলো থাকলে ওই সেন্টেন্সের পূর্ববর্তী তোমার সাবজেক্ট অনুযায়ী ভার্বকে চেঞ্জ করতে হবে। কিরকম? একটা সেন্টেন্স দেখলে সহজ হয়ে যাবে। রাসেল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। দেখো তাহলে রাসেল আর অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে আর একটা হিজ ফ্রেন্ডস, তারপরে আছে ভার্ব। তো নিয়ম না জানলে মোস্ট প্রবাবলি সবাই কি করবে, হিজ ফ্রেন্ডস অনুযায়ী চেঞ্জ করবে, কারণ হিজ ফ্রেন্ডস এর পরে ভার্ব আছে নাকি, আর ইন্টেলিজেন্ট বলে দিবে। কিন্তু না, নিয়ম হচ্ছে অ্যাজ ওয়েল এস যুক্ত বাক্যের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী। তাহলে যে রাসেল অনুযায়ী ভার্বকে চেঞ্জ করতে হবে, তাহলে ইজ। কথা বুঝতে পারছো? জি স্যার। তেমনি ভাবে এখানে মাই ফ্রেন্ডস অ্যাকম্পানিড বাই আকাশ। তো এখানে যখন দুইটা সাবজেক্ট তো এমনি আছে, মাই ফ্রেন্ডসও আছে আকাশও আছে, তো এমনিতেই মনে হচ্ছে প্লুরাল। তার মধ্যে মাই ফ্রেন্ডস তো প্লুরাল দিয়েই দিছে। এখানে ভুল করেও আসলে সঠিক হয়ে যাবে, কারণ প্রথমটা প্লুরাল। কেউ যদি মনে করে যে দুইটা সাবজেক্ট আছে তো প্লুরালই, তো প্লুরাল করে দিলাম। আর ঠিক আছে, কারেক্ট। কিন্তু যদি বলি মাই ফ্রেন্ড অ্যাকম্পানিড বাই আকাশ, তখন কি আর হবে না ইজ হবে? ইজ হবে স্যার। কথা বুঝতে পারছো? তো নিয়মটা ভালোভাবে জানতে হবে। আর এই যে আগে পরে নিয়ে অনেক ভেজাল লাগবে, পরবর্তী দেখো আসবো, কোনো কোনোটার পরেরটা দিয়ে হবে, কোনো কোনোটার আগেরটা নিয়ে সাবজেক্ট নিয়ে করতে হবে। তো প্র্যাকটিস করতে হবে এগুলো বারবার, তাইলে মনে থাকবে। যেমন এটা স্যার এটা মনে সবসময় রাখো, প্রেজেন্ট অ্যাজ ওয়েল। হ্যাঁ, এটা কি সবসময় প্রেজেন্ট টেন্সে থাকে? না না, যে কোনো টেন্সেই থাকতে পারে, যে কোনো টেন্সেই থাকতে পারে। যেমন এখানে যদি রাসেল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, আমি একটা সেন্টেন্স দিই, ডু দা ওয়ার্ক অলরেডি, এটা করো, কি হবে এটা? ডু দ্য ওয়ার্ক অলরেডি, সব সময়। বলো এবার দেখি। এত সময় লাগার তো কথা না রে, কই সব, বলো বলো বলো। ডিড হবে স্যার। হ্যাঁ, ও ডান ডান হবে স্যার। ডান দ্য ওয়ার্ক আর অলরেডি। আমাকে জিজ্ঞেস করো কেন, তুমি অ্যান্সার করো, ডান কনফিডেন্টলি দ্য অ্যান্সার করো। ওয়ার্ক অল, ডান হবে স্যার। আচ্ছা, ডান ঠিক আছে, কিন্তু ডান কি শুধু শুধু বসে রে বেটা? ডানের আগে হ্যাজ দিতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, কারণ অলরেডি আছে, তাই না? অলরেডি। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করো। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটার আকারে করতে হবে, যে রাসেলকে ধরে করতে হবে, তাহলে রাসেলের জন্য হ্যাজ ডান। ক্লিয়ার? জি স্যার। তো এটা যে কোনো টেন্সেই আসতে পারে, তোমাকে ওই নিয়ম তো থাকবেই, ওইটা তোমাকে কম্বিনেশনে তো অবশ্যই মনে রাখতে হবে, সবগুলো পয়েন্টই খেয়াল রাখতে হবে। এগুলো আসবে ঘুরে ফিরে, এই যে এরকম উল্টা পাল্টা আসবে, খেয়াল রাখতে হবে। ওকে, নাম্বার 28-এ যাচ্ছে। আজকে মনে হয় শেষ হবে না রে, কালকে শেষ করতে হবে। ওকে ফাইন, সমস্যা নেই। কোনো সেন্টেন্সে এখানে এটা খুব সহজ, এটা না পড়লেও চলবে। মানে বি ভার্ব থাকলে কিভাবে চেঞ্জ হয়, বেশিরভাগ সময় দেখা যায় কি আমরা বি ভার্ব দেখতে পাই। বি ভার্বের মধ্যে তো অনেকগুলো আছে, তাই না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সবগুলোই আছে। তো কোনটা কিভাবে চেঞ্জ করব? উইল, শ্যাল এগুলো কিন্তু বি ভার্ব। তো তখন দেখবো যে টেন্স কোনটা আছে, সেই হিসেবে চেঞ্জ করবো। দ্য ইজ এখানে আর নট অলওয়েজ হবে, প্রেজেন্ট টেন্সে আছে। ইয়েস্টারডের জন্য পাস্ট টেন্স, তো ওয়াজ ওয়্যার বসবে। ইন ফিউচার, ফিউচার টাইমের কথা উল্লেখ আছে, তো শ্যাল উইল বসবে। ঠিক আছে, তো এটা খুব কঠিন কিছু না। নাম্বার 29-এ যাচ্ছি। আচ্ছা, এখানে খুবই চমৎকার একটা নিয়ম। দেখো, দুটি সেন্টেন্সের মাঝে যদি কনজাংশন থাকে, তাহলে ওই কনজাংশনের প্রথম ভার্বটি যে রূপে থাকে দ্বিতীয় ভার্বটি ওই রূপে হয়। এই জিনিসটা আহ, দেখতে জটিল মনে হচ্ছে, যে কি বললো। একটা সেন্টেন্স দেখো, খুব সহজে বুঝতে পারবা। যে দেখো এখানে মাঝখানে একটা কনজাংশন কি, ব্রিটিশ সাকসিডেড বিকজ শি, বৃষ্টি বৃষ্টি সরি, বৃষ্টি সাকসিডেড বিকজ শি ওয়ার্ক হার্ড। ওকে, মাঝখানে বিকজ একটা কনজাংশন। ওকে, আবার আছে হি কেম টু মি এন্ড আই টিচ হিম ইংলিশ, তাহলে এখানে আরেকটা কনজাংশন। এখন দেখো, এই ধরনের কনজাংশনের কোনো এক্সট্রা বা আলাদা নিয়ম আমরা পড়িনি।
এই ধরনের বিকজ এন্ড এই টাইপের কনজাংশন যদি বাক্যে থাকে, তখন যেটা হয় যে প্রথমে যে টাইপের সেন্টেন্স আছে পরবর্তীটাও সেই টাইপের সেন্টেন্স করতে হয়। যে বৃষ্টি সাকসিডেড, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে বৃষ্টি সাকসিডেড বিকজ শি ওয়ার্কড হার্ড। হি কেম টু মি এন্ড আই টট হিম ইংলিশ। ক্লিয়ার? তাহলে জি দুটি স্যার। সেন্টেন্সের মাঝে মাঝে যদি কনজাংশন থাকে, তাহলে আগেরটা যেরকম আছে পরেরটাও সেভাবে থাকে। এটা মনে রাখতে হবে। ওকে, নাম্বার 30 চলে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাট, এই জিনিসটা মনে রাখতে হবে। সো দ্যাট, সো দ্যাট মানে হচ্ছে যেন, যেন এরকম মিনিং আসে হচ্ছে যেন। তো এই সো দ্যাট বাক্যে থাকলে কিরকম হয়? কার মাইক থেকে যেন নয়েজ আসতেছে। দেখো, তো সো দ্যাট যুক্ত বাক্যে কন্ডিশন দুইটা, কন্ডিশন দুইটা। প্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে ক্যান অথবা মে প্লাস V1, যদি সো দ্যাট এর পূর্ব অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। একটু বুঝাই দিই, সো দ্যাট যুক্ত বাক্যে ওই সেম দুইটা পার্ট থাকে বাক্যের। প্রথমে একটা বাক্যের পার্ট থাকে, পরবর্তীতে আরেকটা পার্ট থাকে। যে এই দেখো, উই ইট, তারপরে আসে সো দ্যাট, তারপরে উই ড্যাশ লিভ। দ্যাট মিনস এই প্রথমে একটা পার্ট বাক্যের, পরবর্তীতে আরেকটা পার্ট বাক্যের, মাঝখানে সো দ্যাট বসে। তো এরকম সো দ্যাট যুক্ত বাক্যে সবসময় আগে পরে থাকবে। তো প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, খেয়াল করো প্রথম সেন্টেন্সটা, সো দ্যাট এর প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী সেন্টেন্সের চেঞ্জের নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস, খেয়াল করো, ক্যান অথবা মে প্লাস V1। তাহলে দেখো, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ বা উই মে লিভ। তাহলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস V1, বুঝা গেছে? এবার আসো, সো দ্যাট যুক্ত বাক্যের পূর্ব অংশ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে নাথিং এলস, জাস্ট এই মে আর ক্যান এর পাস্ট ফর্ম কি বলতো? মাইট আর কুড। মাইট আর কুড। তো মাইট এন্ড কুড প্লাস V1, মনে থাকবে? তাহলে দেখো, হি স্টাডিড ওয়েল, সে ভালোভাবে পড়েছিল যেন, সো দ্যাট হি কুড মেক আ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করতে পারে। বুঝতে পারছি? তাহলে সো দ্যাট যুক্ত বাক্যের প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তীতে হবে ক্যান বা মে প্লাস V1, আর পরবর্তী যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে কুড বা মাইট প্লাস V1। দুটাতেই V1, কারণ কুড মাইট এগুলোর পরেও V1 বসে সবসময়, কারণ এগুলো অলরেডি পাস্ট করে ফেলছে। ওই যে ডিড থাকলে আর পরবর্তীটা যে যেরকম পাস্ট থাকে না, V1 হয়ে যায়, তেমনিভাবে কুড থাকলেও, COULD, কুড থাকলেও V1, কারণ এখানে ডু এর পাস্ট ফর্ম করেই আমরা ডিড করি, আবার এখানে ক্যান এর পাস্ট ফর্ম করেই আমরা কুড করি। কুড, উড, মাইট এগুলো যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, তখন আর পরবর্তীটা পাস্ট টেন্স করার দরকার পড়ে না। এটাও একটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নাম্বার 30 পর্যন্ত ক্লিয়ার কিনা আজকে বলো? জি স্যার। জি আচ্ছা, 31 পড়াই দিই জি স্যার। আজকে, দেখি যতদূর যাইতে পারি। দেখো, কোন সেন্টেন্সের প্রথমে যদি সাবজেক্ট না থাকে, শুধুমাত্র ভার্ব দ্বারা যদি সেন্টেন্সটা হয়, হ্যাঁ, এবং আচ্ছা, এত বড় কিছু করার নেই, আমি জাস্ট সহজ করে বুঝাই। দেখো, দুটো সেন্টেন্স এখানে দিয়েছে না, ডু দ্য ওয়ার্ক, হি ওয়েন্ট টু কলেজ, আর একটা আছে টেক দ্য ব্যাগ, শি ওয়েন্ট ওয়ে বা অ্যাওয়ে, যেটাই হোক। তো দুইটা সেন্টেন্স দেখো এখানে আছে, প্রথমে হচ্ছে কাজটা করো, ডু দ্য ওয়ার্ক, আবার হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল, মানে যে কাজ করছে সেই কলেজে গেছে, তাই না? এরকম বোঝাচ্ছে। আবার টেক দ্য ব্যাগ, ব্যাগটা নেওয়ার পর শি ওয়েন্ট, এসে চলে গেল। তো এরকম যদি প্রথম সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়, তার মধ্যে একটা কমা বসে, কমা বসে পরবর্তী সেন্টেন্স শুরু হয়, তাহলে প্রথম এই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হয়। যে ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়েন্ট টু কলেজ, টেকিং দ্য ব্যাগ, শি ওয়েন্ট অ্যাওয়ে, ব্যাগটা নিয়ে সে চলে গেল, কাজটা করে সে কলেজে গেল, মিনিংটা এরকম আসে। বুঝতে পারছি? এই নিয়মটা আমরা পরের ক্লাসে আবার দেখাবো, এখান থেকে শুরু করবো। তো নাম্বার 30 পর্যন্ত যেন নেক্সট ক্লাসে সবার ক্লিয়ার থাকে। আমি কিন্তু কালকে পড়া ধরবো, তারপরে পড়াবো নেক্সট এর গুলো, কারণ অনেকগুলো পড়াই ফেলছি, যে না পড়বে সে কিন্তু পরে একসাথে পড়তে গেলে পারবা না। তো কালকে 30টা নিয়ম পড়া থাকবে, আমি ধরবো এক একজনকে, ঠিক আছে? জি স্যার। স্যার আমি তো শুরু থেকে ছিলাম না, আসলে শুরু থেকে থাকতে পারিনি। তুমি গত ক্লাসগুলো দেখে নিবে, রেকর্ডেড ক্লাসের লিংক আজকে আমি আবার গ্রুপে দিতে বলবো, দিয়ে দিবে। গত ক্লাসগুলো দেখে কালকে ক্লাসে স্যার আমাদের তো ঠিক আছে? ইনকোর্স চলতেছে স্যার।